জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি, ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির মতামতের পর সিদ্ধান্ত। ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশায় উপাচার্য, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সতর্ক বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং সবুজ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা, বিশ্ব বন্যপ্রাণী দিবসে জলজ প্রাণী রক্ষায় সচেতনতার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। ওবায়দুল কাদেরের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসেছেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তার মতামতের উপর ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা। এ নিয়ে আমরা জানতে যাচ্ছি ওবায়দুল রশিদের কাছে, তিনি আছেন সেখানে। ওবায়দুল, দেবী শেঠি কি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন? এই বিষয়ে আপনি কি জানতে পেরেছেন আমাদের জানান। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি তিনি তার চার্টার্ড বিমানে করে বাংলাদেশে পৌঁছান এবং খুবই স্বল্প সময়ের মধ্যে তাকে ডাকা হয় এবং তিনি এসেছেন। এবং এরপরে একটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি দল তাকে সেখানে থেকে নিয়ে সরাসরি এই হাসপাতালে আসে ডি ব্লকের করোনারি কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউতে ওবায়দুল কাদেরের সেখানে চিকিৎসা চলছে। তো আর এই পুরো বিষয়টির সাথেই ছিলেন চ্যানেল আয়ের বিশেষ প্রতিনিধি জান্নাতুল বাকিয়া কেকা। তিনি একদম শুরু থেকে এটাকে ফলো করেছিলেন। আমরা কেকা আপনার কাছে জানতে চাচ্ছি যে দেবী শেঠি তো ওবায়দুল কাদেরকে দেখেছেন এখানে এসে, তো সার্বিক কি কিছু জানতে পেরেছেন কোনো সিদ্ধান্তের বিষয়ে? ধন্যবাদ ওবায়দুল। আপনাকে জানিয়ে রাখি যে ঘড়িতে যখন জাস্ট 1:30 বাজছে, 1:30 সেই সময় ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এসে পৌঁছেছেন বিএসএমএনইউতে। হাসপাতালের পরিচালক, ডিরেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি সহ তাকে নিয়ে যাওয়া হয়েছে ডি ব্লকের সিসির করোনারি কেয়ার ইউনিটের আইসিইউতে, যেখানে ওবায়দুল কাদের চিকিৎসাধীন আছেন। এবং আমি যেটা আরেকটু জানতে পেরেছি সেটা হলো যে এই হাসপাতালেরই কার্ডিয়াক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আলী আহসান উনি আছেন এবং আরেকজন কার্ডিয়াক সার্জন আছেন ডাক্তার অসিত বরণ অধিকারী। এই দুজনকে সাথে নিয়েই ডাক্তার দেবী শেঠি করোনারি কেয়ার ইউনিটের আইসিইউতে ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন এবং তার সাথে কথা বলছেন। আমরা যতটুকু জানি যে এখনো তারা সেখানে অবস্থান করছেন। একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে, আর সময় খুব বেশি গড়ায়নি। 2:04 বাজে এখন এবং উপরে উঠতে উঠতে আমি ঘুরে দেখেছিলাম 1:35 বেজেছিল। তারপরে একটা ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারা দেখছেন, স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা করছেন। এর সাথে আরেকটা জিনিস জানিয়ে রাখি, মূলত ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল এবং তাকে সিঙ্গাপুরে নেওয়ার একটা সিদ্ধান্ত ছিল। তাকে সেই সিঙ্গাপুরে নেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা, তার শরীর পারমিট করবে কিনা, এই বিষয়গুলো দেবী শেঠি খতিয়ে দেখবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও বিষয়টি তত্ত্বাবধান করছেন। তার অনুমোদন সাপেক্ষে, পরিবারের ইচ্ছায় এবং তার শরীর যদি পারমিট করে তবে সিঙ্গাপুরে নেওয়া হবে। ওবায়দুল, আপনাকে যেটা বলছি, এখনই উনি ভেতরে আছেন, উনি যে কোনো সময় বেরিয়ে আসবেন। আমি তার সাথে কিঞ্চিত কথা বলার সুযোগ পেয়েছি। উনি বেরিয়ে আসলে আশা করি আবারও তাদের সাথে, টিমের সাথে কথা বলতে পারবো। ওবায়দুল, ধন্যবাদ। হৃদয়, যেটি হচ্ছে যে এর পরবর্তীতে যে সিদ্ধান্ত তারা কি চিন্তা করছেন ওবায়দুল কাদেরের চিকিৎসা বিষয়ে, সেই বিষয়ে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেখানে আমরা রয়েছি এই কনফারেন্স রুমে। তো সেটি শুরু হলে দর্শকদের আমরা নিয়ে যাব এখানে। ওবায়দুল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক কী অবস্থা এবং সেখানে কী পরিস্থিতি, সেই বিষয়গুলো সম্পর্কে এতক্ষণ আমরা জানছিলাম। সরকারের নীতি নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য মন্ত্রিসভার বৈঠক হয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকের শুরুতে চকবাজারের চুরিহাটায় আগুনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বিভিন্ন প্রকল্প ও পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শুধু বন্যপ্রাণী সংরক্ষণ নয়, পরিবেশ বান্ধব দেশ
সবুজ বাংলাদেশ করতে সকলের সহযোগিতা চেয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী। রাজধানীতে বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনায় বক্তারা এই জন্য সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। জাহিদুজ্জামানের রিপোর্ট। সমুদ্রের পানির নিচেও রয়েছে বিপুল জীববৈচিত্র্য, কিন্তু প্রাকৃতিক কারণ ছাড়াও দূষণ এবং অতিরিক্ত আহরণে প্রাণী এবং উদ্ভিদ বিপন্ন হওয়ায় পরিবেশের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। এবারের বিশ্ব বন্যপ্রাণী দিবসে সমুদ্রের জলজ প্রাণী সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ও দেহাবশেষ পাচারের পরিমাণ, মাদকদ্রব্য, অস্ত্র ও সোনা চোরাচালান এক পর্যায়ে চিহ্নিত করা হয়েছে। বর্তমান বাংলাদেশ বন বিভাগ বন ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। টেরিস্ট্রিয়াল, মেরিন উভয় প্রাণী রক্ষা করা আমাদের দায়িত্ব, কিন্তু আমার যে দায়িত্বটা যদি আমি উপলব্ধি না করি, আমি রক্ষক হয়ে যদি ভক্ষকের কাজ করি, তাহলে কিন্তু আমার সেই দায়িত্ব পালন হবে না। আমাদেরকে এই ধরনের সচেতনতা থেকে কিন্তু উন্নতি করতে হবে। প্লাস্টিক পলিউশনে সমুদ্র নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিক আমাদের সবচেয়ে ক্ষতিকর। আমরা প্রতিনিয়ত বলছি, কিন্তু পরের দিন বাজারে গিয়ে প্লাস্টিক ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে বাজার থেকে চলে আসছে। বাংলাদেশের বিপুল জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। বন বিভাগ সহ সরকারি সকল সংস্থার সঙ্গে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান তাদের। বন্যপ্রাণী শুধু এক জায়গায় থাকে না। বন্যপ্রাণী হয় বনে থাকবে, নয় জলাভূমি জলাশয়ে থাকবে। এই নিরুপদ্রব একটি ইকোসিস্টেম যদি না থাকে, তাহলে বন্যপ্রাণী থাকার কোনো সম্ভাবনা সেখানে নেই। আমরা যে ক্ষতি করে ফেলেছি আমাদের এই বিশ্বের প্রাকৃতিক পরিবেশকে, সেই পরিবেশ থেকে যদি আমরা ভালো রাখতে চাই, সেই পরিবেশকে যদি ভালো রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এখনই সজাগ হতে হবে। এবং এই সজাগ হওয়ার ব্যাপারে শুধু একটি প্রতিষ্ঠান কিংবা একটি মানুষ কিন্তু পারবে না। এখানে বন বিভাগ যেমন আছে, পরিবেশ অধিদপ্তর আছে, আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমি কিন্তু 4-5 দিন ছিলাম আমি সমুদ্রে, এবং তখন কিন্তু আমি দেখেছি যে যখন তারা মাছ ধরে, ছোট মাছগুলো ধরা পড়ছে যখন, তো সেগুলো যখন তারা ফ্রিজিং হলে ঢুকিয়ে ফেলে, ফ্রিজিং হলে কারো হয়তো 200 টন, কারো হয়তো 300 টন ফ্রিজিং হলে তাদের জায়গা আছে। তো যখন দেখে যে বেশি দামি মাছ পাচ্ছে, তখন এই প্লাস্টিকে ভরা সমস্ত মাছ তারা কিন্তু সমুদ্রে ফেলে দেয়, এবং এই যাতে দামি মাছগুলোকে তারা জায়গায় করে দিতে পারে। কত শয়ে টন মাছ যে আমরা এইভাবে ফেলে দিচ্ছি সমুদ্রে ফিশিং, এই ডিপসি ট্রলার থেকে। সুতরাং এই জায়গাটাও যেন একটু চিন্তা করা হয় যে কি করা যায় এই জায়গায়। বন্যপ্রাণী সংরক্ষণে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারের সবুজ বাংলাদেশ সৃষ্টির প্রত্যয় তুলে ধরেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপমন্ত্রী। জাহাজ যখন আসে ঘাটে ভেড়ে, তখন সবাই সেই জাহাজ কিন্তু পরিষ্কার করে না, কারণ ওই পরিষ্কার করতে গেলে টাকা লাগবে। তার চাইতে যা কিছু নোংরা আবর্জনা, তার মধ্যে অবশ্যই প্লাস্টিক সামগ্রী বেশি থাকে, এটা আপনারা সবাই বোঝেন, আমিও বুঝি। সেগুলো সব নিয়ে গিয়ে গভীর সমুদ্রে ছেড়ে দেয়। 100টা জাহাজে সেই কন্টেনার দিয়ে এসেছি, যে প্রত্যেক জাহাজে আসলে সেই কন্টেনারে কিছু এনেছে নাকি এখানে পরিষ্কার করে তবে যেতে হবে। প্রায় 14% বন্যভূমি বেহাত হয়ে গেছে, যেটা বলেছে। তো আমরা এই জন্য আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তাদের মাধ্যমে আমরা এই বনাঞ্চল আবার সামাজিক বনায়নের মাধ্যমে আমরা আবার উদ্ধার করতে এবং এই বাংলাদেশে আবার বনে ভরপুর করার জন্য সবুজ বাংলাদেশ আমরা করতে চাই। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। বিশ্ব বন্যপ্রাণী দিবসে এবারের প্রতিপাদ্য মানুষ এবং ধরিত্রীর জন্য জলজ প্রাণী বৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে দৃঢ় প্রতিজ্ঞ বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য বলেছেন, প্রতি বছর ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ে ক্যালেন্ডার অংশে পরিণত করা হবে। তবে প্রার্থী, প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠানে নিজেদের বক্তব্য জানাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা।
ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় একই পরিবারের 5 জনের মৃত্যুর কারণ নিপা ভাইরাস। সিভিল সার্জন ডাক্তার আবু মোহাম্মদ খায়রুল কবির সংবাদ সম্মেলনে জানান, উপজেলা ভান্ডারদহ নয়াবাড়ি গ্রামের এলাকায় গবেষক দলের সরেজমিন তদন্ত এবং নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR তাদের মৃত্যুর কারণ হিসেবে নিপা ভাইরাসের কথা উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হয়, মৃত ব্যক্তিদের সকলের জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্ক ইনফেকশনের উপসর্গ ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে থেকে একজনের নমুনা সংগ্রহ করা সম্ভব হয় এবং ওই নমুনায় নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রোগের কারণ অনুসন্ধানে জানা যায়, মৃত ব্যক্তিদের সকলের জ্বর, মাথা ব্যথা, বমি ও মস্তিষ্কে ইনফেকশনের ব্র্যাকেটে এনকেফালাইটিস উপসর্গ ছিল। উক্ত নমুনায় নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। অন্যান্য সকল জীবিত সন্দেহভাজন রোগীর রক্তে নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নাই। বিজ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো GPH ইস্পাত শো রোবট বানানোর সবশেষ 10 নম্বর রোড শোটি হয়ে গেল মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। ক্রিড USA এর কারিগরি সহযোগিতা এবং GPS গ্রুপের পৃষ্ঠপোষকতায় রিয়েলিটি শোটি নিবেদন করবে চ্যানেল আই। 15 মার্চ থেকে প্রতি শুক্র রোববার রাত 9:30টায় প্রচার হবে। সামির রহমান, প্রিমিয়ার রিপোর্ট। কৃষিকাজে মাটির আর্দ্রতা পরীক্ষা, পানি ও সারের সহজ ব্যবহার নিশ্চিত করবে এমন লক্ষ্যে এই যন্ত্রটি বানিয়েছে মাহমুদুল হাসান সহ তার দলের 5 জন সদস্য। এভাবেই বিশেষজ্ঞদের কাছে নিজেদের তৈরি নতুন নানা ধরনের প্রযুক্তি তুলে ধরছেন শিক্ষার্থীরা। দেশের 7টি বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিতরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এশো রোবট বানায়ের এই রোড শো থেকে নির্বাচিত সেরা 3টি দল অংশ নিচ্ছেন চূড়ান্ত লড়াইয়ের স্টুডিও রাউন্ডে। 10 বছর আগে যখন চায়নাতে যেতাম, মাঠে অসংখ্য কৃষক দেখতাম। এখন যখন যাই কৃষক দেখি না, বিকজ সব কিছু তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিয়ে চলে আসছে। সব রোবোটিক এগ্রিকালচার হচ্ছে ওখানে। হ্যাঁ, তো এটা ছাড়া উপায় নেই। টেকনোলজির সাথে থাকলে তুমি আপডেটেড থাকবে, টেকনোলজির সাথে না থাকলে পিছিয়ে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে এই প্রতিযোগিতাটি ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। তো জিপিএস কেন এটাকে প্রমোট করছে, কেন জিপিএস এটার পিছনে আছে? এটার কারণ একটাই, যে আমরা ভালো প্রকৌশলী বা ভালো সায়েন্টিস্ট আমাদের বানানো। জিপিএস এখন যে নতুন প্ল্যানটা নিয়ে এসেছে, সেটা বাংলাদেশেই প্রথম না, সেটা এশিয়ার মধ্যে প্রথম এবং সমস্ত বিশ্বে এটা তৃতীয়। বাংলাদেশকে বিশ্বের কাছে রোবোটিক হাব হিসাবে পরিচয় করানোর আয়োজকদের যে উদ্দেশ্য, আমি তাকে সম্মান জানাই। এই প্রতিযোগিতায় ল্যাপটপ ও শিক্ষাবৃত্তির পাশাপাশি 10 লাখ টাকা পুরস্কার পাবে বিজয়ী দল। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। সবার মধ্যে মানব ধর্মের শান্তির বার্তা ছড়িয়ে দিতে পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ভারতের গয়ায় যাচ্ছেন এক বৌদ্ধ ভিক্ষু। ঢাকা থেকে যাত্রা শুরুর আগে তিনি জানিয়েছেন, সকল ধর্মের মানুষ যেন সুখে আর শান্তিতে থাকে, এমন উদ্দেশ্য নিয়ে তার এই তীর্থযাত্রা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। মানুষের কল্যাণ ও শান্তি কামনা করে পায়ে হেঁটে তীর্থযাত্রায় 32 বছর বয়সী অরণ্যচারী মানব সাধক গুরু শরণঙ্কর থের। প্রথমে হেঁটে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তিনি। রাজধানীতে একদিনের ছোট্ট বিরতি নিয়ে আবার যাত্রা। হেঁটেই বেনাপোল ও কলকাতা হয়ে ঝাড়খণ্ডের বৌদ্ধগয়ায় যাবেন। দীর্ঘ এই যাত্রায় পথে পথে তার সঙ্গে যোগ দেবেন অনুরাগীরা। ঢাকা থেকে তার যাত্রা শুরুর আগে বৌদ্ধ ধর্মের অনুরাগীরা বাসব বৌদ্ধ মন্দিরে জড়ো হন। পিণ্ডচরণ করে ভক্তি আর প্রার্থনা করেন তারা। শরণঙ্কর থের জানান, সকল ধর্ম বর্ণ সব মানুষ যেন একে অন্যের পাশে থাকে এবং সব দেশে শান্তি বিরাজ করে, এমন উদ্দেশ্য নিয়েই তার এই যাত্রা। আমি বের হয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে, আমি সবার জন্য কাজ করব, সবার মঙ্গল, সবার সুখ কামনা করবো, যে তোমরা আলাদা চিন্তা করবে না, তোমরা একই সাথে বসবাস করো। কেমন কদিন বেঁচে থাকবো পৃথিবীর মধ্যে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই একইভাবে আমরা ধর্ম আচরণ করব, একই ছাতার নিচে থাকবো, একই মেলবন্ধনে আমরা এই একই জাতিসত্তা, যে মানে ভীতি চলে গিয়ে, সংখ্যা চলে গিয়ে আমরা যাদের শান্তির বার্তাটা প্রত্যেকের
যে ঐক্যের বার্তাটা প্রত্যেকের কাছে আমরা পৌঁছে দিতে পারি। সে সময় তিনি কথা বলেন রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও। এত বড় দেশ, তাদের থাকার জায়গা হচ্ছে না, এটা কোনো কথা হলো? ইচ্ছে করলে কিন্তু তাদের জায়গা করতে পারে। আর সেই জন্য মায়ানমার প্রধানমন্ত্রীর প্রতি আমার অনুরোধ থাকবে, আমার একটা আহ্বান থাকবে, যাতে তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করতে হয়। তারা আগে যেভাবে সুন্দরভাবে পারিবারিক মানে সামাজিকভাবে ছিল, এখনও যাতে তারা সেভাবে থাকতে পারে। আর বাংলাদেশ প্রধানমন্ত্রীর কথা যদি বলতে হয় তাহলে ওনার তো তুলনা নেই। বৌদ্ধগুহায় পৌঁছানোর পর সেখানে 15 দিন অবস্থান করবেন অরণ্যচারী মানব সাধক গুরু শরণঙ্কর থের। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার উত্তাল মার্চ প্রসঙ্গ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পল্টনের জনসভায় বঙ্গবন্ধুর ভাষণ এবং জাতীয় 4 মূলনীতি ঘোষণার পর থেকে বাঙালি জাতি স্বাধীনতার জন্য আরও উদ্গ্রীব হয়ে ওঠে। প্রতিরোধে নামে সর্বস্তরের মানুষ, তাই কারফিউ উঠিয়ে নিতে বাধ্য হয় পাকিস্তানি সামরিক সরকার। ৭১ মার্চের এই দিনের বিস্তারিত ওবায়দুল রশিদের রিপোর্টে। ৪ মার্চ ১৯৭১ আরও অবনতি হয় চট্টগ্রামের অবস্থা। চলতে থাকে বাঙালি অবাঙালি সংঘর্ষ। মাত্র দুদিনে সেখানে প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়। রক্তে রঞ্জিত হয় রাজপথ। গুলি হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধুর নির্দেশে এদিনও বাংলার সর্বত্র হরতাল হয়। সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আদালত এবং যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকে। বেসামরিক প্রশাসন ভেঙে পড়ে। স্বাধীনতার যে ইশতেহার পাঠের মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু একটা রাজনৈতিক দিক নির্দেশনা পেয়ে গেল। এই দিক নির্দেশনার ভিত্তিতে 4 তারিখে ছাত্র, তরুণ, যুবক যুবতীরা তারা সারা বাংলাদেশে জাতীয় পতাকা হাতে নিয়ে, জাতীয় সঙ্গীত কণ্ঠে নিয়ে সারা বাংলাদেশের রাজপথ, অলিগলি বাঙালিদের দখলে নিয়ে চলে আসলো। দেশের খবর প্রচার করতে না দেওয়ার প্রতিবাদে বেতার ও টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধ করে দিয়ে শিল্পীরা মিছিল করেন। শহীদদের স্মরণে দুপুরে পল্টন ময়দানে গায়েবানা জানাজা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠ, তেজগাঁ কলেজের মাঠ, তিতুমির কলেজের মাঠ, এই বিভিন্ন জায়গায় কিন্তু যুবক যুবতীরা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। এটা 4 তারিখের ছবি। লক্ষ লক্ষ মিছিল হচ্ছে। দেশের রাজনীতির মোড় ঘোরানোর মাসের এদিনে অসংখ্য মুক্তিকামী মানুষ সারাদিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে ভিড় করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে আধুনিক স্ক্যান ও স্পেশাল কেয়ার নিউনেটাল ইউনিট শিশু মৃত্যুর হার কমিয়েছে। প্রিম্যাচিউরড বেবি সহ 0 থেকে 28 দিন বয়সী শিশুদের জরুরি স্বাস্থ্য সেবায় জেলার একমাত্র ভরসা ওই সরকারি হাসপাতাল। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে স্ক্যান ইউনিট চালু হয়েছে 2016 সালে। বেড সংখ্যা মাত্র 12টি। সংকটাপন্ন শিশুদের চিকিৎসায় সরকারি বেসরকারি হাসপাতালে জেলার একমাত্র ইউনিট এটি। শীততাপ নিয়ন্ত্রিত ইউনিটটিতে রয়েছে রেডিয়েন্ট ওয়ার্মার, পালস অক্সিমিটার, ফটোথেরাপি, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। ব্যয়বহুলের চিকিৎসাটি বিনা খরচে অত্যাধুনিক সেবা পেয়ে খুশি সবাই। 0 থেকে 28 দিন বয়সের অসুস্থ বাচ্চাদের সুস্থ করে তুলি। এখানে আধুনিক অনেক যন্ত্রপাতি আছে, আমরা বিনা পয়সায় চিকিৎসা পেয়ে অনেক খুশি। ইউনিট গঠনের পর এখানে শিশু মৃত্যুর হার অনেকাংশে কমে গেছে। তবে প্রয়োজনের তুলনায় বেড সংখ্যা কম হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিভাবকদের। আগে ঢাকা কুমিল্লা রেফার করা হতো, এখন এখানেই তাদের ট্রিটমেন্ট দেওয়া হয়। এই বাচ্চাটা একটু আগে আমাদের হসপিটালে ভর্তি হয়েছে, ওকে এসকানোতে রেফার করা হয়েছে, কিন্তু এসকানোতে আমাদের অ্যাভেলেবেল বেড না থাকার কারণে আপাতত এখানে চিকিৎসা পাচ্ছে বাচ্চাটা। হাসপাতালে বিদ্যুৎ থাকা ঠিকমতো থাকে না, তারপরে জেনারেটরের ইমার্জেন্সি প্রয়োজন এবং কি মনে করেন অক্সিজেনের খুবই দরকার প্রয়োজন। আমাদের শিশুরা অসুস্থ হয়ে গেলে আমরা অসুবিধা পড়ে যাই, সিট আরও বাড়ানোর দরকার। বেড সংকটের কথা স্বীকার করে দ্রুত অক্সিজেন ও বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। এখানে আমাদের কিছু জায়গার সংকট আছে, এই সংকটগুলো আমরা চেষ্টা করতেছি। কিছু অক্সিজেনের মাঝে মাঝে সমস্যা, তারপর আমরা সবসময় যেন অক্সিজেন পাই সেটা করতেছি এবং জেনারেটর ব্যবস্থা করতেছি। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের তত্ত্বাবধায়ক স্যারের মাধ্যমে আমাদের এগুলো যেন কোনো সমস্যা না থাকে আমরা চিঠি দিয়ে
জানাবো ইনশাল্লাহ। গেল 2 বছরে হাসপাতালের এই ইউনিটটি থেকে সেবা গ্রহণ করেছে 1875 জন নবজাতক। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়ির দিঘিনালায় আখ খেতে বাঁধাকপি চাষ করছেন কৃষক। স্থানীয় বাজারে বিক্রি করে দামও ভালো পাচ্ছেন তারা। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্য বিষয়ে ব্রিফিং চলছে এবং সেখানে আমরা সরাসরি এখন যোগ দিচ্ছি। শারীরিক অবস্থা সম্পর্কে আমরা সর্বশেষ অবস্থা সম্পর্কে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আলী হাসানকে আমি অনুরোধ জানাবো ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। সর্বশেষ হ্যালো, ধন্যবাদ। সকাল থেকে 9টার পর থেকেই উনি একদম পুরো স্টেবল আছেন। ওনার রক্তের চাপ 110 থেকে 70 পর্যন্ত, মাঝে মাঝে 120-30 হয়, আবার নর্মাল এসে যায়। এবং ওনার যে অসুবিধাগুলো হচ্ছিল, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে ব্লাডের রক্তের পিএইচ এগুলো বেশ উঠানামা করছিল, এখন সেগুলো সবগুলোই মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। আরেকটা জিনিস যেটা বেশি ছিল, ব্লাড সুগার, খুব হাই ব্লাড সুগার ছিল প্রথমে 26, সেটাও আমরা ইনফিউশন পাম্প দিয়ে ইনসুলিনের সাহায্যে আনতে সক্ষম হয়েছি। এবং উনি বেশ নড়াচড়াও করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাঘব দিচ্ছি এ পর্যন্ত। এবং ওনার প্রস্রাবের যেটা আমরা প্যারামিটার হিসেবে ধরি কিডনি ভালো আছে কিনা, সেটা 100 ml পার আওয়ার হচ্ছে, তার মানে এটা স্বাভাবিক। তার সর্বাধিক সবকিছু মিলিয়ে বলা যায় ওনার পজিশন এখন স্টেবল আছে এবং উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু ওনার এই যে ভেন্টিলেটর এবং আইবিপি মেশিন যেটা স্থাপন করা হয়েছে, এটা একটু আমাদের ট্রাবল দিবে খুলতে। কারণ ওই যে স্যার বলছেন, ডিসি স্যার আগে বলছেন যে উনি সিওপিডির রোগী, এইগুলো রানগুলো এগুলো উইথড্র করতে একটু সময় লাগবে। এতটুকু, ধন্যবাদ আপনাদের। বলছি আপনাদেরকে, তো ইতিমধ্যে কিছু ডেভেলপমেন্ট যেটা আছে, যে আমাদের সরকার প্রধানের তরফ থেকে একটা অনুরোধ করা হয় যে দেবেশ শেঠিকে আনার ব্যাপারে। তো দেবেশ শেঠি হি ওয়াজ সো নাইস যে উনি নিজে একটা চার্টার করা প্লেন নিয়ে আজকে 12:45 ল্যান্ড করেন। 12:45 প্রথমে আমরা জানলাম যে 10:30টার দিকে ল্যান্ড করতে পারেন, পরের দিকে বললো যে উনি 12:45 ল্যান্ড করে কিছুক্ষণ আগে উনি দেখলেন। দেখে ওনার সমস্ত কিছু, গত কালকে ওনার যে প্রথম উপসর্গ শুরু হয় তখন থেকে শুরু করে ওনার যে কার্ডিয়াক অ্যারেস্ট, তখনকার অবস্থার এবং কি কি স্টেপ নেওয়া হয়েছিল এবং সেইগুলার, এবং এনজিওগ্রামের করা এবং সেই সময় তার সাথে সাথে স্টেন্টিং করা, পরবর্তীতে ওনার 2 ঘন্টা যে উন্নতি, একটা স্টেবল অবস্থানে থাকা, আবার ডিটেরিয়েশন হওয়া এবং ওনার প্রস্রাবেরও প্রায় বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে আবার এগুলো রিকভার করার যে সমস্ত কিছু উনি পর্যালোচনা করেন। এবং রাত্রেবেলায় ওনার কি অবস্থা ছিল, ব্লাড প্রেশারের প্যারামিটারগুলা কি না ছিল, সমস্ত কিছু উনি পর্যবেক্ষণ করে আবার তারপর উনি আবার এনজিওগ্রামটাও দেখেন। দেখে টেকে সবকিছু দেখে উনি বললেন যে, প্রথমে ইনিশিয়ালি কোনো কমেন্ট করে নাই, এনজিওগ্রাম দেখার পর সবকিছু দেখার পর উনি আমাদের মেডিকেল বোর্ডের আরও উপস্থিত ছিলেন, আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তো ছিলেনই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যিনি ওনাকে আনার ব্যাপারে সবচেয়ে বেশি পদক্ষেপ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আরও আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর রুলক স্যারও ছিলেন। তো ওনাদের উপস্থিতিতে এই কথাটাই বললেন যে, হোয়াট এভার ডান হিয়ার by your cardiac team, it is an excellent job they have done. এবং পার্টিকুলারলি আমি বলবো, উনি ওনার বক্তব্য কিন্তু ওনাকে কোট করে বলছি, উনি বললেন যে ভাবি ছিলেন সেখানে, মিসেস ওবায়দুল কাদের ছিলেন, ইউর হাজব্যান্ড ইজ লাকি যে ওনারা এই
এক্সেলেন্ট টিম যে সকল স্টেপ নিয়েছে এতক্ষণ পর্যন্ত, সেটা ওনাকে এই অবস্থায় ফিরিয়ে আনতে ফিরিয়ে আনছে সেজন্য, এবং ইউরোপ আমেরিকাতেও এর চেয়ে বেশি কিছু করার নাই। বারবার উনি 3 বার উচ্চারণ করলেন যে, আমি আবারও বলতেছি আপনাকে যে ইউরোপ আমেরিকাতেও এই প্রবলেমগুলোতে এর চেয়ে বেশি কিছু করার নাই। তো তারপরে যাই হোক, আমরা বিভিন্ন কিছু প্রশ্ন করলাম ওনাকে যে কি কি কনসিকুয়েন্স হইতে পারে না হইতে পারে, বিভিন্ন কিছু। সেটার তো জটিলতা বাড়তেই পারে, যেহেতু ওনার শ্বাসের সমস্যা আগে থেকে আছে। যে কোনো, আমি সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাকে একটা কথা বলি, এই বিল্ডিং এর ফাউন্ডেশনের উপর নির্ভর করবে কিন্তু এই বিল্ডিং এর লংজিভিটি কেমন। একটা শরীরের উপরে, এটাও ঠিক বেসিক এর উপরেই কিন্তু নির্ভর করবে ওনার কি উন্নতি হবে বা অবনতি হবে, পরবর্তী অবস্থা কি হবে। উনি একজন ইরেগুলারলি ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল করা হতো, ব্লাড প্রেশার কন্ট্রোল করা হতো, ওনার হার্টে আগেও অ্যাটাক হয়েছিল, ওনাকে কিন্তু স্ট্যান্টিং করার জন্য আগেও পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু গত ডিসেম্বরে এবং 20শে ডিসেম্বর আমার এখানে আসার পর আমি একটা মেডিকেল বোর্ড করে ওনাকে পরামর্শ দিই। আমার মেডিকেল বোর্ড বলছে আপনাকে এখানে ভর্তিই থাকেন, কিন্তু ওনার স্বাভাবিকভাবে ইলেকশন 30 তারিখ কিভাবে উনি বললেন যে ইলেকশনের পরপরে সে উনি ভর্তি হবেন। যাই হোক, হয় নাই। তারপরে ওনার সাথে দেখা হলো, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমরা, কিন্তু উনি বলছেন আমি তো ভালো আছি, সুস্থ আছে, ঠিক আছে এক সময় আসবো। তো ওনার শরীরে যে সিওপিডি মানে লাংস ডিজিজ, ক্রনিক, ব্রেন বলেন, হার্ট বলেন, এগুলো মেইনলি অক্সিজেনের উপর নির্ভর করে। ওদের নিউট্রিশন হলো অক্সিজেন। হার্ট যদি আপনার লাংস যদি ফুসফুসে যদি প্রপার অক্সিজেন না আসে, তাহলে কিন্তু আপনার হার্ট ঠিক মতো খাদ্য পাবে না, উপাদান পাবে না, তার অ্যাকশনের জন্য উপাদান পাবে না। তো সেই জন্য ওনারা বলেন যে বিভিন্ন ধরনের জটিলতা হইতে পারে, তবে এখন যেহেতু উনি একটা রিলেটিভলি অনেক সেফ পজিশনে আছে, আপনাদের যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে, উনি আমাদেরকে জিজ্ঞেস, তখনও উনি জানেন না, আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে, আমাদের ইন্ডিয়াতেও আমরা এরকম করি, পলিটিশিয়ানদের বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে আমরা প্রেসারে থাকি, তখন তাদেরকে আপনারা চিকিৎসা করতে পারবেন, একটা বেটার প্লেস বলেন, একটা অন্য দেশে একটা পাঠাই দেন। তাছাড়া আমাদের ওনার রক্ততে কিন্তু ইনফেকশনের ব্যাপার আছে, যেটা হলো কালকে 18,000 ছিল, সেটা আজকে হলো 26,000। দেখা যাচ্ছে ইনফেকশনের একটা কাউন্ট হিসাবে, কারণ ইনফেকশন থাকলে এটা বেড়ে যায় আর কি, সেটা দেখা যাচ্ছে। আপনাদের এখানে তো অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল করাও, ভিজিটর কন্ট্রোল করাও একটা সমস্যা, যদিও আপনারা চেষ্টা করছে, দেখা যাচ্ছে। ইভেন মেডিকেল পার্সোনালরাও আসে, বিভিন্ন জন আছে, বিভিন্ন ফ্যাক্টর। উনি চিন্তা করেন, দিস ইজ দ্য অপটিমাম টাইম টু শিফট। এর চেয়ে পরে আরো জটিলতা যদি হয়, তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি। এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল, সেজন্য আমরা এলাও করে নিতে, পারফেক্ট, ইউর ডিসিশন ইজ পারফেক্ট। এখন যদি আপনারা নিতে চান, এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করো। সেই এই জন্য আমরা, যেহেতু আমরা একটা জিনিস আমরা চিন্তা করে রেখেছিলাম, একটা জটিলতার কথা, কোনো জটিলতা তেমন হয় নাই, সামান্য কিছু জটিলতা, এবং ওনার ওপিনিয়ন, এবং যেহেতু ওনাকে ইনভাইট করা হয়েছে, সেহেতু আমরা এয়ার অ্যাম্বুলেন্স যেটা থেকে মাউন্ট এলিজাবেথ থেকে এসেছিল, সেটাকে আমরা রেখে দিয়েছিলাম। তাদেরকে আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান শিফট হিম। আমরা এখনই ওনার ওপিনিয়ন পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ইনফরমেশনটা দিলাম, উনিও বলেন যে ঠিক আছে, তাদেরকে তাহলে নিয়ে যেতে বলবো। আরে বাবা, আমি তো বলে দিলাম যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এখন হলে এখন নির্ভর করছে রেডিনেস অফ সিঙ্গাপুরিয়ান টিম, আমাদের না। আমরা ওনার ফ্যামিলি রেডি, ওনার সাথে অ্যাকম্পেনিং পার্সন যে সেও রেডি। এখন সিঙ্গাপুরের টিম কত দ্রুত ওনাদেরকে শিফট করতে পারবেন সেটার উপর নির্ভর করছে। ঘন্টাখানিক সিঙ্গাপুরের টিম এখন আছে এখানে, নট মোর দেন অ্যান আওয়ার। প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা সম্পর্কে, এবং এই বিষয়ে আমাদের বিস্তারিত ব্রিফিংয়ে আমরা এতক্ষণ ছিলাম। এবারে প্রকৃতি সংবাদ।
বরিশালের এক গ্রামে গড়ে তোলা হয়েছে চিত্রা হরিণের খামার। দৃষ্টিনন্দন খামার দেখতে যাচ্ছেন পর্যটকরা। শাবক জন্ম হওয়ায় প্রতি বছরই হরিণের বংশবৃদ্ধি হচ্ছে।